নমস্কার। খবরদার কথা না, আজকেই কথা বলতে হবে। আগামীকাল ভারত নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই মুহূর্তে যে জায়গায় আমরা বসা, সেটা আগরতলা সিটি সেন্টারে। অনেক মানুষ রয়েছেন এবং আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের কথা আপনারা শুনুন, কমেন্টসে মন্তব্য করুন এবং আমাদের আজকের কথা আগামীকাল মিলিয়ে। প্রায় 25 বছর পর ভারত এবং নিউজিল্যান্ড এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার মুখোমুখি হচ্ছে। 2000 সাল সেখানে আমরা হেরে গিয়েছিলাম, অর্থাৎ ভারতীয় দল হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের। সেই নিউজিল্যান্ডের কাছে সেটাই যে প্রথম হার, ঘটনাটা তা না, তারপরেও আমরা ইন্টারন্যাশনাল সার্কিটে আমরা হেরেছি নিউজিল্যান্ডের কাছে, টেস্ট চ্যাম্পিয়নশিপে হেরেছি। সেইগুলি একেবারে অতীত হয়ে যাবে আগামীকালের ম্যাচ যদি ভারত জিতে বেরিয়ে। কি অবস্থায় রয়েছে ভারতীয় দল, কোন অবস্থায় ভারতীয় দল আগামীকাল মাঠে নামতে পারে, নিউজিল্যান্ড কতটা লড়াই করবে? কারণ কতটা লড়াই করবে এই জন্য বলছি যে গ্রুপ লিগের ম্যাচে নিউজিল্যান্ড ভারতের কাছে পর্যুদস্ত হয়েছিল বলেই বিশেষজ্ঞরা মনে করেন, কিন্তু ফাইনালের চেহারা অন্যরকম হতে পারে। এই নিয়েই আজকে আলোচনা করবেন রাজ্যের দুই প্রখ্যাত ক্রিকেটার এবং রাজ্য রঞ্জি দলের দুই প্রাক্তন অধিনায়ক, অলরাউন্ডার দুজনে। একজন আমার ডান দিকে অরূপ দেববর্মন, বাঁ দিকে সৌরভ দাশগুপ্ত। এবং অরূপের কাছে প্রথম প্রশ্ন, কালকে ফাইনাল ম্যাচ কিভাবে দেখো? দেখো, চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে আমি একটু বলে নিই মহিবদা, ক্রিকেটটা যারা আমরা খেলিয়ে, যারা অনেকেই ক্রিকেট পছন্দ করে দেখে, ক্রিকেট মানে আমরা জানতাম টেস্ট ক্রিকেট, যেটাতে মানে ক্রিকেট শৈলী তারপরে শিল্প যেটা জড়িত আছে। তারপরে এটাকে স্টেমিনা, টেনাসিটি এটা প্রুফ করে ওদের প্লেয়ার কীরকম খেলছে। তারপর 50 ওভার্স, সেটাতে একটা স্কোপ থাকে ভালো খেলার, স্টেমিনা, স্ট্রেংথ, টেনাসিটি, যেটা বলে ক্রিকেটার হিসাবে ক্যারেক্টারকে করা, এক্সপোজ করার মতো। তো 20 ওভার্স ক্রিকেট আমি যাচ্ছি না, এটা তর্কের বিষয়, এটা ভালো না মন্দ এটা পরে বিষয়। তো তাহলে হচ্ছে কি, এইবার যে চ্যাম্পিয়ন্স ট্রফি এই অবধি দেখি কিন্তু খুব একটা মন ভরেনি। তুই কি সেরকম ভালো খেলা দেখতে পেয়েছো? সেরকম আমার মনে হয় এক্সেপ্ট দুটা ম্যাচ আমি যদি বলি, আফগানিস্তান অ্যান্ড ইংল্যান্ড। আফগানিস্তান জিতলো, মনে আছে 177 জাদরান করলো। হ্যাঁ, অস্ট্রেলিয়া ইংল্যান্ড 251, ওরা চেঞ্জ করলো 256 করে দিল, 351। এই দুটো খেলা আমার মনে হয়েছে হ্যাঁ সঠিক, মানে ক্রিকেটে যে একটা উত্তেজনাময় খেলা, এটা আমরা ফিল করেছি। কিন্তু তারপরে কিন্তু মনে হয়েছে এক পেশে খেলা মোটামুটি। তো আশা করি এইভাবে এখন স্ট্র্যাটেজি রিড করছে দুবাইয়ের পিচ, দুবাইয়ের ওয়েদার, এইভাবে দু দলের স্ট্রেংথ পাই কাছাকাছি। তো তার আগে যদি তুমি দেখো নিউজিল্যান্ডের সাথে খেলা রিসেন্ট ওয়ানডে ম্যাচ আগে 2019 আমরা সেমিফাইনালে হেরেছিলাম, মনে আছে? হ্যাঁ, গিয়ে রানটা বেশি ছিল না, 261 সামথিং। তারপর গিয়ে এটা ধোনি গিয়ে কিছু খেলেছিল, হার্দিক সাপোর্ট করেছিল, যাদের সাপোর্ট করেছিল সবাই ফেলিউর, মোটামুটি 17 রান বা এরকম হেরেছিল। তারপর দিয়ে ঠিক নিউজিল্যান্ডের সাথে আমরা খেলেছি। তারপর থেকে এই যে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু জিতলাম, গ্রুপ লিগে সেমিফাইনালে জিতলাম, গেল হিউজ রান করেছিলাম, ফাইনালে গেলাম, ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে। এইবার যে রিসেন্টলি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু নিউজিল্যান্ডের সাথে খেললাম, তাহলে স্ট্যাটিস্টিক্যালি কিন্তু আমরা মোটামুটি এগিয়ে আছি নিউজিল্যান্ড থেকে 50%। যদিও রিসেন্ট পাস্ট তুমি যদি টেস্ট ক্রিকেট দেখো, নিউজিল্যান্ডের ইন্ডিয়া টিম গেছিল 3-0 ওয়াশ আউট করেছে ইন্ডিয়াকে, তোমার মনে আছে কিনা? একটা এবং একটা ম্যাচে 46 অল আউট করেছে ফার্স্ট ইনিংসে, ফার্স্ট টেস্টে। এই জায়গায় দাঁড়িয়ে আছে। কাজেই নিউজিল্যান্ড কিন্তু ভালো স্ট্রেংথ। ফাইনালটা কেমন হবে? ফাইনালটা
আমি বলছি ফাইনালটা সত্যি একটা মানে ওয়াচ করার মতো এনজয়েবল হবে আমি আশা করি। অরূপ বলছে ফাইনাল এনজয়েবল হবে, সৌরভ দাশগুপ্ত কি বলে? হ্যাঁ, ফাইনাল তো ফাইনালের মতোই হবে। দুবাইতে খেলা হচ্ছে, সেটা একটু মানে ব্যাটিং ওয়াইজ একটু স্লো পিচ বলে একটু নেগেটিভ সাইডে আছে। খুব একটা বড় রান, ধরো 300+ রান আশা না করাই ভালো। দুবার যা উইকেট, তুমি 260, 270 বা বড় জোর 280 ম্যাচ হতে পারে। ফাইনাল নিউজিল্যান্ড, ছোটবেলা থেকে শুনে আসছি নিউজিল্যান্ড সবসময় একটা ডার্ক হর্স হিসাবে পরিচিত ক্রিকেট সার্কেলে। সে টেস্ট ম্যাচই হোক, যে কোনো ওয়ার্ল্ড কাপ হোক, এখনো সেই হিসাবেই পরিচিত। নিউজিল্যান্ড কিন্তু অস্ট্রেলিয়ার মতোই, অস্ট্রেলিয়াকে যেরকম আমরা ওয়ার্ল্ড কাপ বা আইসিসি টুর্নামেন্টে এবং অস্ট্রেলিয়া ট্রফি পাচ্ছেই বা পাবেই এরকম একটা বলতে পারি, নিউজিল্যান্ড টিম সম্বন্ধে কিন্তু সেই রকম সার্টেনিটিটা অন্তত আমার মনে আসে না। ওরা সেমিফাইনালিস্ট একটা দল বলতে পারি আমরা, প্রায় সব টুর্নামেন্টে সেমিফাইনাল অবধি যায় এবং তারপর থেকেই ওদের ছন্দপতন ঘটতে থাকে। কোনো সময় ফাইনালও যায়, একবার আইসিসি এই চ্যাম্পিয়ন্স ট্রফিও পেয়েছে। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বয়স তো আর বেশি দিনের নয়, যতটুকু আমার মনে পড়ে 1998 থেকে বাংলাদেশে ফার্স্ট টুর্নামেন্টটা হয়েছে। মাঝে আবার 2017 পরে 7 মাসের একটা বড় আর 7 বছরের একটা বড় গ্যাপ এবার আবার হলো। তো সেই দিক দিয়ে নিউজিল্যান্ড ফাইনাল খেলছে, অবশ্যই দুটো ভালো দলই ফাইনালে গেছে। আমার আশা ছিল পাকিস্তান আরও ওপরের দিকে যাবে, যেহেতু নিজের দেশে ওরা খেলাগুলি হোস্ট করছে, কিন্তু আনফর্চুনেটলি পাকিস্তানের আমাদের একদম চূড়ান্ত হতাশ করেছে ওদের ক্রিকেট। নিউজিল্যান্ডকে গ্রুপ স্টেজে আমরা হারিয়েছি, যদিও ইনিশিয়ালি ওদের ব্যাটিংটা ভালো চলছিল, একসময় মনে হয়েছিল ওরা 300-র কাছাকাছি পৌঁছে যাবে, গ্রুপ স্টেজের খেলাটা বলছে। আলটিমেটলি ইন্ডিয়ান বোলার্সরা 4 জনের স্পিনিং অ্যাটাক ওদেরকে 260 অড রানে থামিয়ে দিয়েছে এবং ইন্ডিয়া এটা চেস করে জিতেছে। আমি আশাবাদী, আর ইন্ডিয়াই ম্যাচটা জিতবে বলে আমার ধারণা। কেননা স্পিনিং দিক থেকে ইন্ডিয়া যেহেতু 4টে স্পিনার নিয়ে খেলছে এবং দুবাইয়ের যা উইকেট এবং বরুণ চক্রবর্তী, জাদেজা, অক্ষর, ওরা যে কুলদীপ যে ফর্মে এখন বল করছে, একটু অ্যাডভান্টেজ হলো ইন্ডিয়ার আছে। হ্যাঁ, অবশ্যই মিচেল স্যান্টনারকে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের সামলাতে হবে খুব ভালোভাবে। আদারওয়াইজ মিচেল স্যান্টনার কিন্তু ওদের যে অধিনায়ক একটা হ্যাবক করে দিতে পারে। এটা মানে ধরো ক্রিকেট যেহেতু আনসার্টেন খেলা, অরূপদা বলছিল, সেই মানে চূড়ান্ত আনসার্টেন হলে মিচেল স্যান্টনার ইন্ডিয়ার ব্যাটিং লাইনকে শুইয়ে দিতে পারে এবং তার সেই ক্ষমতা আছে। যদিও মাত্র 10 ওভার বোলিং ওর হাতে আছে, পাশাপাশি ফিলিপস ওরাও স্পিন করে, কিন্তু ওরা হচ্ছে সাপোর্টিং রোল, স্যান্টনারের সাপোর্টিং রোল। তো ব্যাটিং ইন্ডিয়ার ভালো চলছে এখন, পাশাপাশি নিউজিল্যান্ডেরও ব্যাটিং দুর্ধর্ষ। সচিন, রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ওদের নাম না বললেই না হয়। শেষের দিকে গ্ল্যান ফিলিপসের স্লগিং অ্যাটাক দুর্ধর্ষ। তো সচিন, রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনকে ভারতীয় বোলারদের তাড়াতাড়ি সাজঘরে ফেরাতে হবে, আদারওয়াইজ কপালে কিন্তু ভাঁজ পড়ে থাকবে। সচিন, রবীন্দ্রন ভার্সেস বরুণ চক্রবর্তী। ভারতীয় দলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগ থেকে বরুণ চক্রবর্তীকে নিয়ে আসা হয়েছে এবং সেমিফাইনালে, যদিও সৌরভ গাঙ্গুলির একটা মন্তব্য ছিল অনেক আগেই, বরুণকে খেলানো উচিত বলে ইত্যাদি, নেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি। এই মুহূর্তে দু দলের ভেতরে ফারাক তৈরি করে দিতে পারে বরুণ চক্রবর্তী, কতটা মানে? হ্যাঁ, তুমি তাই বলছো বরুণ চক্রবর্তী। পাশাপাশি আরেকটা দিক দেখো, ওদেরও কিন্তু স্পিনিং ট্রেন্ড খুব ভালো, যেটা সৌরভ বলছিল। মিচেল স্যান্টনার এত ভালো বল করে, ওর বলটা রিড করা, এত মানে লেট রিলিজ করে, হ্যাঁ, সেটা কিন্তু মানে ব্যাটসম্যানকে একটু বিপদে ফেলে দেওয়ার স্কোপ অনেক থাকে। সেরকম বরুণ চক্রবর্তীও কুইকার ফ্ল্যাটার বল ছাড়ে, হ্যাঁ, ভ্যারাইটি, স্পিনে ভ্যারাইটি, একটা ভীষণ ভালো স্ট্রেংথ। তবুও যেটা বলছিলে তুমি, সচিন, রবীন্দ্র পরপর দুটো সেঞ্চুরি করলো এবং ওর যে
ইনিংস বানানোর টেন্ডেন্সি, ও কিন্তু খুব মানে স্লাগিশ, মানে কি বলে আমরা যে বলি নন ইয়ে স্ট্রোক, যে কি বলে সৌরভটাকে কি বলে নন এই যে মানে আবুল তাবুল শট নেওয়া, সেটা কিন্তু রচিন রবীন্দ্র, কেইন ওয়ালিসনের দেখা যায় না। তো বাই স্ট্রেংথ কিন্তু বোথ টিম কাছাকাছি, তবু ইন্ডিয়ার ব্যাটিং স্ট্রেংথ। আরেকটা জিনিস আমি বলছিলাম, এই যে দুবাইয়ের উইকেটটা রানা বলছিল ঠিক আছে 280, আমার কিন্তু দেখো রানা 266 এই দুবাইতে, হ্যাঁ সৌরভ, এই দুবাইতে 264 হাইয়েস্ট রান অস্ট্রেলিয়া করেছিল, ইন্ডিয়া 267 চেজ করেছে। বললাম কোন টিম যদি ভালো খেলে, হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো ভালো, খেললে ভালো। 280 সব মিলে 266 চেস করার মতো জায়গায় ছিল, হ্যাঁ, তারপরেও হ্যাঁ। পারেনি। আরেকটা বলছি যে গ্রুপ লিগে ইন্ডিয়া যে 249 করে নিউজিল্যান্ডকে হারিয়েছে, ওরা 207 বা 209 এরকম সেকেন্ড ইনিংসে ব্যাট করে নিউজিল্যান্ড। কাজী গ্রুপ লিগের মতো যদি মনে করে 249 করে, এখনো যে স্ট্রেংথ, এখনো যে ব্যাটিং স্ট্রেংথ, নিউজিল্যান্ড যা খেলছে 364 রান করলো ওরা লাহোরে সেই ফাইনালে সাউথ আফ্রিকার মতো টিমের সাথে। 249-250 রান করলে সেটা কিন্তু ডাউটফুল হয়ে যাবে, আমার মনে হয় না তখন ঠিক একটা চ্যালেঞ্জ চলে আসবে। লাহোরের মাঠ হ্যাঁ, এর ভেতরে আমার মনে হয় যা যা এই স্ট্রেংথ আছে, আর ব্যাটিং স্ট্রেংথ আছে সৌরভ, আমার মনে হয় একটু বলছি 300+, যেই ফার্স্ট ব্যাটিং করুক 300+ হলে ম্যাচটা চ্যালেঞ্জিং হবে, আবার এনজয় হবে, দেখতে ভালো লাগবে, ম্যাচের মতো ম্যাচ। 300 প্লাস 300 প্লাস হলো তো ইজি ম্যাচ, আমার মনে হয় এটা ওয়ান সাইডেড হয়ে ওয়ান যাবে। সাইডেড। হ্যাঁ, 300 প্লাস anyway, but ওয়ান সাইডেড। but তুমি এখন পাকিস্তানের উইকেট আর দুবাইয়ের উইকেট অনেক অনেক ন্যাচার হ্যাঁ, উইকেট। হ্যাঁ। দুজনের কাছেই আমার প্রশ্ন, প্রথম সৌরভের কাছে, সেটা হচ্ছে এই পর্যন্ত যা ব্যাটিং দেখা গেল, যে প্রথম 10 ওভার ভারতীয় ওপেনাররা যে ধরনের ব্যাট করার কথা ঠিক সেই মতো করতে পারছে না, এই আলোচনা উঠছে। আবার ভারতীয় বোলাররা বিপক্ষকে আক্রমণ করার সময় মিডল জোনে, মানে পাওয়ার প্লে 2 থেকে শুরু করলে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় বোলাররা উইকেট টার্গেট না করে রান চেকের ব্যবস্থা করছে, কতটা ফলপ্রসূ হতে পারে? দেখো, ভারতীয় ওপেনাররা, তুমি যেটা প্রথম বললে, ভারতীয় ওপেনাররা শুভমান গিল, রোহিত শর্মা, যতটুকু আমরা আশা করি বা ওদের যতটুকু কোয়ালিটি, এটা সত্যি লম্বা ইনিংস খেলতে পারছেন, লম্বা পার্টনারশিপ হচ্ছে না। কিন্তু এটা মানতে হবে, রোহিত শর্মা কিন্তু একটা এগ্রেসিভ স্টার্ট, যদিও ওর রানটা 25, 30, 40-এর মধ্যে সীমাবদ্ধ, হাইয়েস্ট রান এই টুর্নামেন্টে ওর বোধ 41, কিন্তু একটা অ্যাগ্রেসিভ স্টার্ট দিয়ে যাচ্ছে, যেটা পরবর্তী ব্যাটসম্যানদের সহায়তা করে ভালো খেলতে। এখানে আরেকটা কারণ, যেহেতু উইকেটটা, দুবাইয়ের উইকেটটা স্লো নেচারের, তাই তুমি যা করার নতুন বলে প্রথম 10 ওভারে তোমার রানটা যত পারো এগিয়ে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ বলটা যখন সফট হয়ে যাবে তখন তোমার রান করা মুশকিল হয়ে যাবে। সেই জন্য এটা ইন্ডিয়ান টিমের থিঙ্ক ট্যাঙ্কের একটা প্ল্যানিং, সব টিমই প্ল্যান করে খেলে যে প্রথমেই একটা অল আউট একটা অ্যাটাকে যেতে হবে, এবং যা করার কোয়ালিটি রোহিত শর্মার সব থেকে বেশি অ্যাবভ করে দিতে পারে। রোহিত শর্মা স্কোরটা বড় করতে পারেনি, নিজস্ব স্কোরটা, কিন্তু টিমের জন্য খেলছে বলে ও তাই চেষ্টা করে যাচ্ছে, টিমকে কি করে এগিয়ে নেওয়া যায়, নিজ সেনাপতি টিমের। তাই আমি এই ব্যাপারে খুব একটা চিন্তিত না, যেহেতু এটা মিডল অর্ডাররা পুষিয়ে দিচ্ছে, বিরাট ফর্মে চলে এসছে, ওর খেলা, ওর পায়ের মুভমেন্ট, রানিং বিটুইন দ্য উইকেটস তো বলে লাভ নেই, সুপার। যে কোনো ভালো ব্যাট করছে, কেএল রাহুল যে কোনো জায়গায় ভালো ব্যাট করছে, তাছাড়া শ্রেয়স দুর্দর্শ পারফর্মার। উপরন্তু অক্ষর প্যাটেলকে নাম্বার 5-এ এনে, এবং অক্ষর প্যাটেল যে পারফরমেন্সটা করছে ব্যাটিংয়ে বলছি বিশেষভাবে, বোলার তো ভালোই, স্পিনার, ব্যাটসম্যান, কিন্তু ব্যাটিংটা এখন এরকম ভালো করছে যে ইন্ডিয়ার যে অলরাউন্ডারের যে অভাবটা ছিল আফটার কপিল দেবের পর,
যে আমরা ভালো অলরাউন্ডার পাইনি, যে কিনা দীর্ঘদিন ইন্ডিয়াকে মানে টেনে নিয়ে যাবে এইসব টুর্নামেন্টে। সেই জায়গায় আমরা হার্দিক পান্ডাকে পেয়েছি, কিন্তু হার্দিক পান্ডাকে সাপোর্ট করার জন্য কেউ ছিল না। হার্দিক আউট হয়ে গেলে মানে আমরা ইয়েতে পড়ে যেতাম, একটা অসুবিধায় পড়ে যেতাম, রান হতো না, হেরেই যেত ম্যাক্সিমাম ম্যাচ। সেই জায়গায় অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডা, রবীন্দ্র জাদেজা। তো ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপটা তুমি দেখো, 9 নাম্বার অবধি তোমার কোনো চিন্তা করতে হবে না, এবং সবাই রান করতে পারে, যে কোনো সময় রান করে দিবে, ক্যালকুলেট করে রান বল ক্যালকুলেট করে ওরা রান করতে পারে। আর বোলিং এর জায়গাটা যেটা বললাম, বোলিংয়ে যেটা বললে তুমি, পাওয়ার প্লে 2 থেকে পাওয়ার প্লে 3 শুরু অবধি যে রান আটকাতে যাচ্ছে, হ্যাঁ রান আটকালেই তো উইকেট যাবে, এবং তাই হচ্ছে। তোমার 4টে স্পিনার ওই পিরিয়ডটায় নর্মালি বেশি বল করছে, কারণ আমাদের তো পেস অ্যাটাক কম, শামি আর হার্দিক পান্ডা দিয়ে চলছে। তো রান আটকাবে, উইকেট পড়বে। রান তুমি না করতে পারলে তুমি একটু ব্যাটসম্যান হিসাবে অপোনেন্ট রিস্কি শটে যাবে, একটু উল্টো পাল্টা আনঅর্থোডক্স শট খেলবে, তাই উইকেট যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং তাই হচ্ছে। ভারতীয় দল এখানে 4টে স্পিনার খেলিয়ে মানে দুর্ধর্ষ একটা ওয়ার্ল্ড ক্রিকেটকে দেখিয়ে দিয়েছে যে 11 জনের 4টে স্পিনারও খেলতে পারে ওয়ানডে টুর্নামেন্ট। কখনো আমার স্মরণকালে 4টে স্পিনার নিয়ে কোনো দল কোনো ম্যাচে নেমেছে, একটা পুরো আস্ত টুর্নামেন্ট খেলছে। সুবিধাও হয়েছে, যেটা লাহোরে হলে হয়তো করা যেত না, লাহোর বা করাচিতে তো উইকেটের উপর নির্ভর করে। যেটা বলছিলাম যে এই মুহূর্তে আমাদের ওপেনাররা এই 10 ওভারটাকে যেভাবে কাজে লাগাচ্ছে সেভাবে পারছেন না, চোখে পড়ছে। বোলারদের কথাও বললাম যে পাওয়ার প্লে 2 থেকে পারছেন না। তুলনামূলকভাবে নিউজিল্যান্ডের সেই সমস্যা কি আছে, চোখে পড়েছে? নিউজিল্যান্ড কিন্তু উইলিয়াং ওপেনার ফার্স্ট ম্যাচে সেঞ্চুরি করলো, তারপর খেলছে সচিন রবীন্দ্র, ওরা কিন্তু ভালো ওপেনার। উইলিয়ামস ফার্স্ট ডাউনে আসছে, আমাদের যেমন বিরাট কোহলি আসছে ফার্স্ট ডাউনে। তো ডিপেন্ড করছে কিন্তু ফার্স্ট 3টা ব্যাটসম্যান। বিরাট কোহলি ভাইটাল রোল প্লে করছে, সেইভাবে কিন্তু কেন উইলিয়ামসন ওই নিউজিল্যান্ডে ভালো রোল প্লে করছে। এবার তুমি যেটা কোশ্চেন, আমি রানার সাথে এগ্রি করছি যে পাওয়ার প্লেতে যে স্ট্র্যাটেজি রোহিত সেটা কিন্তু ট্রাই করছে, এবং শুভমান গিল সাপোর্ট করছে। পাশাপাশি নিউজিল্যান্ডেও উইলিয়াং একটু অ্যাটাকিং, উইলিয়াং সেদিন খেলতে পারছে না, তারপর একটু ফেলিওর। উইলিয়াং যদি অ্যাটাকিংয়ে চলে যায়, সাপোর্ট করবে সচিন রবীন্দ্র। কে উইলিয়ামসন কিন্তু ধীরে ধীরে ক্যালকুলেটিভ ইনিংস তৈরি করে, সেখানে কিন্তু একটা ফাইটিং স্কোর হয়ে যাওয়ার খুব চান্স থাকে। এইবার আমার যা মনে হচ্ছে, আমি একটা ভাইটাল পয়েন্ট বলছি, সৌরভ এগ্রি করবে না যায় না। রোহিত শর্মা আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি কোনো ফাইনাল ম্যাচ বোধহয় লাস্ট খেলতে যাচ্ছে, কেউ চাইবে না ট্রফিটা না নিয়ে আসে। আমার কিন্তু একটা মনে হয় কি জানো, ওদের 3-4টে লেফট হ্যান্ডার ব্যাটসম্যান, সচিন রবীন্দ্র, লাথাম, স্যান্টনার আছে। বোলিংয়ে কুলদীপ যাদব কেমন হচ্ছে, সেটা একটু নিষ্প্রভ, খুব একটা এফেক্টিভ মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কিন্তু ওয়াশিংটন সুন্দর রাইট আর্ম স্পিনার, লেফট হ্যান্ড ব্যাটসম্যানের এগেইনস্টে, এবং ভ্যারাইটি আছে। এবং আরেকটা জিনিস দেখো, ব্যাটিং সুপার ব্যাটিং লাইন আপ আমাদের। ওয়াশিংটন এলে দারুণ ফিল্ডার, এবং ব্যাটিং স্ট্রেংথ তো আমার মনে হয় খুব বেড়ে যাবে। আমার মনে হয় ভারতীয় ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্কার বোধহয় এরকমভাবে খুব একটা আমার মনে হয় একটু চিন্তা করছে বোধ হয়। আমার একটা মনে হয় একটা আশা আছে কুলদীপের জায়গায় প্লিজ হতে পারে ওয়াশিংটন সুন্দর। সর্বশেষ প্রশ্ন, এবং ওয়াশিংটন সুন্দর লেফটি ব্যাটসম্যান, রাইটি স্পিনার, একটা পজিটিভ আছে। সর্বশেষ প্রশ্ন, রেজাল্ট নিয়ে কি বলতে চাও? ক্রিকেট আনসার্টেন গেম। দেখো, আমি ম্যাচ এক পেশে যেতে না হয়, ম্যাচের মতো হোক, ফাইনাল ম্যাচ। এবং আপামর ভারতবাসীর একজন হিসাবে আমিও চাইবো ইন্ডিয়া জিতুক, ইন্ডিয়া জিতবে। যা স্ট্রেংথ, যা খেলছে এখন দারুণ স্ট্র্যাটেজি, তার প্ল্যানিং, তার ফিল্ড প্লেসিং, বোলিং, এভরিথিং ইজ গোয়িং রাইট। তো কাজেই হারার কোনো আমার মনে হয় সেখানে চান্স নাই। তবু খেলাটা খেলার মতো হোক, নিউজিল্যান্ড একটু ফাইট করুক, আমরাও ট্রফি পাই,
আমি এরকমভাবে আশা করছি। সৌরভ, দেখো আগামীকালের ম্যাচ আগামীকালের Result কি? ম্যাচ একটা দিকে নিউজিল্যান্ড ইন্ডিয়া থেকে এগিয়ে, ইন্ডিয়াও খুব ভালো, কিন্তু নিউজিল্যান্ডের একটা ব্যাপারে ইন্ডিয়া থেকেও এগিয়ে, সেটা হচ্ছে ওদের ফিল্ডিং। ওরা যে সমস্ত এই টুর্নামেন্টে যে সমস্ত ক্যাচগুলি ধরেছে, ফ্লাইং 100 ক্যাচ, মানে রাইট হ্যান্ডই হোক লেফট হ্যান্ডই হোক, মানে দুর্দর্শ এগুলি, মানে মানে চোখে না দেখলে আনবিলিভেবল ক্যাচ ধরেছে। এই দিকটায় নিউজিল্যান্ড একটু এগিয়ে ইন্ডিয়ার। আদারওয়াইজ সব মিলিয়ে ভারত একটা জায়গাতেই খেলছে, দুবাইতে, কোথাও যেতে হয়নি, ট্রাভেল করতে হয়নি, পরিচিত পরিবেশ, ফাইনাল অবধি পেয়েছে। ব্যাটিং বোলিং সব নিউজিল্যান্ড ইন্ডিয়ার অ্যাট পার, একটু ইন্ডিয়া স্পিনিংয়ে এগিয়ে, যেহেতু 4টে স্পিনার নিয়ে খেলছে দুবাইয়ের মাঠে, তাই আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখছি। এবং আমি চাইবো ভারতীয় আইসিসি চেয়ারম্যানের হাত থেকে আইসিসি ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফিটা এবার ইন্ডিয়া ঘরে নিয়ে ফিরে, ভারতীয় অধিনায়ক। অধিনায়ক। এটা কিন্তু টুকটাক করে ব্যাপার না, তাবিজ কবজের ব্যাপার না, ক্রিকেটীয় বুদ্ধি এবং ক্রিকেটীয় বিজ্ঞানকে সামনে রেখে এই রাজ্যের দুই প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রঞ্জি দল, তাদের বিশ্লেষণ হচ্ছে যে নিউজিল্যান্ড ভালো দল, লড়াকু দল, অনেক ক্ষেত্রে দীর্ঘদিন তারা আন্তর্জাতিক ক্রিকেটে সুনামের সঙ্গে খেলেছে, সব ঠিকঠাক আছে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জয়ের ক্ষেত্রে ভারতীয় দলের পক্ষে পাল্লা ভারী থাকছে। দেখা যাক, আর কয়েক ঘন্টা পরেই আপনারা আমাদের কথা মিলিয়ে নেবেন, আমাদের দুই বিশেষজ্ঞের কথা মিলিয়ে নেবেন। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে।